মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো, আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তা কি চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে? জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করলো? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়লো? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোনো সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনূস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনূসের ষড়যন্ত্রে, ইউনূস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে। তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে। আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মরণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি, আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি, হাজার হাজার বার, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে
মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করে মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মারণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, যার কারণে আজকে আর প্রকাশ্যে আনতে চাইছে না। কিন্তু এই আইনি প্রক্রিয়ার মূল নিয়ম হলো আসামির পক্ষে ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে ট্রাইব্যুনালে তদন্তকারী প্রতিবেদনের সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হয়। প্রসিকিউশন পক্ষ জাতিসংঘ মানবাধিকার কমিশনে এই আন্তর্জাতিক রিপোর্টকে প্রধান অস্ত্র বা প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময়ের তাজুলের যে ঢাকঢোল পিটানো আপনারা দেখেছেন। তবে বিপত্তি বাধে তখনই যখন ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে সাক্ষীদের নাম ও পরিচয় চাওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাই বাংলাদেশে যতদিন সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকবে, ততদিন তারা এমন কোনো সহযোগিতা করবে না যার ফলে কারো মৃত্যুদণ্ড হতে পারে। ফলে জাতিসংঘের সংগৃহীত সাক্ষীদের নাম প্রকাশ করতে বা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একই ধরনের একাধিক গুরুতর মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা মনে করছেন, পূর্ববর্তী মামলাগুলোতেও যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনকে প্রাথমিক সত্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নিরপেক্ষতা এবং সাক্ষীদের জেরা না করতে পারার আইনি দুর্বলতার সুযোগ নেবেন আসামি পক্ষের আইনজীবীরা। জাতিসংঘের মতো বিশ্বস্ত সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার কাজ এগোলেও যদি জাতিসংঘের নীতিগত কারণে সাক্ষীদের নাম গোপন থাকে, তবে পুরো বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক আইনি গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ব দরবারে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক মোড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিচারের মাধ্যমে বিচারিক হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেখানে ট্রাইব্যুনাল কিভাবে বিচারিক ভারসাম্য রক্ষা করবে তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তথাকথিত জুলাই বিপ্লবের তথাকথিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের তীব্র দাবি শেখ হাসিনা সহ দোষীদের কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা। অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিগত শর্ত হলো মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে তথ্য দেওয়া যাবে না। এর ফলে বর্তমান বিএনপি সরকার উভয়মুখী চাপে পড়েছে। জাতিসংঘের প্রমাণ ব্যবহার করতে না পারলে ট্রাইব্যুনালের রায়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়বে, ইতিমধ্যে পড়ে গেছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে গেলে দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে জঙ্গি রাজনীতিতে তৈরি হতে পারে এক তীব্র ক্ষোভ। সব মিলিয়ে জাতিসংঘের এই অবস্থান শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে এক বড় আইনি বেড়াজালে বন্দী করে ফেলল। বাংলাদেশ সরকার কি এখন তাদের আইনে সংশোধন এনে মৃত্যুদণ্ডের বিধান শিথিল করবে, নাকি জাতিসংঘের এই প্রমাণ ছাড়াই বিকল্প আইনি পথে হেঁটে বিচার পরিচালনা করবে? এটাই এখন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। শতভাগ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য, কোনোভাবেই যদি আওয়ামী লীগ সভানেত্রীর প্রত্যাবর্তন ঠেকানো না যায়, তাহলে তিনি যেদিন দেশে ঢুকবেন সেদিন সেই ভিড়ের মধ্যে তার উপরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার নীল নকশা এঁকেছেন বাংলাদেশের মধ্যে ঘাপটি মেরে থাকা পাকিস্তানি শীর্ষ জঙ্গি সংগঠন তথা লস্করি তৈয়বার শীর্ষ জঙ্গিরা। আর এর সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশে থাকা স্বাধীনতা বিরোধী এবং বিভিন্ন জঙ্গিরা। বন্ধুরা, সর্বোচ্চ রকমের এই তথ্যটা ছড়িয়ে দিতে হবে যেন আন্তর্জাতিক মহলের নজরে পড়ে। মাথায় রাখবেন,
নেত্রী কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল ধরনের পোস্টে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার নির্দেশনা দিয়েছেন। আর এইটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য। আমি সাধারণত মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য না হলে সেগুলো আপনাদের শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাই না। শেখ হাসিনাকে হত্যায় পাকিস্তানি আইএসআই এর ষড়যন্ত্র। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার এলইটি একটি আত্মঘাতী দলের 5 সদস্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার সাথে সাথেই তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। আইএসআই এর ঢাকা সেল এই ভয়াবহ সন্ত্রাসী চক্রান্তটি বাস্তবায়নের জন্য কাজ করছে। আরো জানা গেছে যে এই আত্মঘাতী হামলার জন্য মানুষ বহনকারী আত্মঘাতী ভেস্ট এবং শক্তিশালী রিমোট নিয়ন্ত্রিত আইইডি প্রস্তুত করার দায়িত্ব লস্কর-ই তৈয়বার আরো 2 জঙ্গিকে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা বিশাল জনতাকে লক্ষ্য করে আইএসআই একটি শক্তিশালী গাড়ি বোমা হামলারও পরিকল্পনা করছে। আরো জানা গেছে যে গাড়ি বোমা হামলায় ব্যবহৃত গাড়িটিতে প্রেস স্টিকার লাগানো থাকতে পারে, তাছাড়া পুলিশ কিংবা প্রশাসনেরও কোনো স্টিকার লাগানো থাকতে পারে, যাতে এটি মানুষের দৃষ্টি এড়িয়ে সহজেই ভিড়ের মধ্যে প্রবেশ করতে পারে। যখন আইএসআই শেখ হাসিনার বিরুদ্ধে এমন ভয়াবহ ষড়যন্ত্র করছে, তখন একটি অনলাইন পোর্টাল মার্কিন দূতাবাসের ভেতরের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দাবি করছে যে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকা ও দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক শীর্ষ এই জঙ্গি তথা লস্কর-ই তৈয়বার সাথে যে জঙ্গি মামুনুল হকের সম্পর্ক রয়েছে, একটা সূত্র আপনাদেরকে ধরাইয়া দেই। কিছুদিন আগে দেখেছেন বরিশালের চিপসের প্যাকেটের মধ্যে যে বোমা দগ্ধ হয়ে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বরিশালের চিপসের প্যাকেটের সেই বোমা বিস্ফোরণের ঠিক 10 মিনিট পরে নিউজ আসলো যে মামুনুল হকের অফিসের পাশে বোমা বিস্ফোরণ না ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অর্থাৎ বরিশালের ঘটনা ভিন্ন দিকে, কিংবা কেউ যাতে যেমন জঙ্গিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, ঘুমটার মধ্যে ঘাপটি মেরে থাকা মামুনুল হককে কেউ সন্দেহ না করে, এই দেখো তার অফিসের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা। ঢাকার মধ্যে রাইস কুকারের ভিতরে বোম পাওয়া যাচ্ছে, মেট্রো রেলের মধ্যে টাইম বোমা পাওয়া যাচ্ছে, রিমোট বোমা পাওয়া যাচ্ছে। এই বোমার উৎপত্তি স্থল কোথায়? বোমার আতঙ্কে যে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ হইতে পারে, পুলিশই তার নিজস্ব নিরাপত্তার জন্য জরুরি অবস্থা জারি, সতর্কতা অবস্থা জারি করতেছে। কিন্তু কারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে কি শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে? এখন পর্যন্ত একজন বোমারুকে কি গ্রেপ্তার করেছে ফ্যাসিস্ট তারেক সরকার? করতেছে না ভাইরা আমার। মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে কাদের বেশি অ্যালার্জি, কাদের ঘাম ছুটে যাবে, কাদের গলায় রশি পড়বে, কারা নিমিষে ভেনিশ হয়ে যাবে, তারা কি সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে না তাকে ঠেকানোর জন্য? সর্বোচ্চ ভাবে ষড়যন্ত্র করবে না তাকে ঠেকানোর জন্য? যখন তাকে কোনোভাবে ঠেকাইতে না পারবে, এই যে জামাতি এবং এই মামুন, এরা যে 5 তারিখ পরবর্তী সময় বিভিন্ন জঙ্গি রাষ্ট্র আফগানিস্তান সহ গোপনে পাকিস্তান ভ্রমণ করে আসছে, এইটা তো খালি খালি না। ডেভিল ইনুস যে পাকিস্তানের সাথে একেবারে সম্পূর্ণ চেক ছাড়া কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, পাকিস্তান থেকে জাহাজ আসবে, বিমান আসবে, গাড়ি আসবে, কি আসতেছে তার ভিতরে করে আমি আপনি আমরা কেউ দেখেছি এখন পর্যন্ত? কত অস্ত্র, কত বোমা বাংলাদেশ ইতিমধ্যে ঢুকেছে। ওদের পরিকল্পনা এ কাজ না করলে বি, বি কাজ না করলে সি, সর্বশেষ ওর একটা পরিকল্পনা এটেছে, কোনোভাবে যদি আন্তর্জাতিক মহলকে দিয়ে বা নিজেদের মধ্যে সর্বোচ্চ ভাবে শক্তি প্রয়োগ করে উভয় মিলে যদি শেখের বেটির প্রত্যাবর্তন ঠেকানো না যায়, তাহলে তিনি যেদিন আসবেন, আত্মঘাতী বোমা হামলা কত ভয়ঙ্কর পরিকল্পনা একবার চিন্তা করেন। যে ওই জঙ্গি মরে যাবে, ওর হাতের মধ্যে, শরীরের মধ্যে, ব্যাগের মধ্যে বোমা, ওই বোমা নিয়ে জনগণের ভিতরে ঢুকে যাবে, যেখানে নেত্রী আছে ওই পর্যন্ত ঢুকে যাবে তিনি যেদিন দেশে প্রবেশ করবেন। ভাইরা আমার,
এই জায়গাটা থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এই সব তথ্য সর্বত্র রকমের ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।